নির্বাচনী তফসিলের পর আসন ভাগাভাগির আলোচনার আভাস আমির খসরুর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহালের দাবি সালাউদ্দিনের। সাবেক সিইসি হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড। শুনানিতে ডামি নির্বাচনের কথা স্বীকার করে বললেন উপায় ছিল না। সাধারণ মানুষের মামলাতে গ্রেপ্তার 15 সাংবাদিক, দাবি আইন উপদেষ্টার। সরকারের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তির অভিযোগ। বন্ধ্যাত্ব ঘোচানোর নামে বিদেশি চিকিৎসক এনে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার ফন্দি। এখন টিভির প্রতিবেদনে বন্ধ ফার্টিলিটি এক্সপো। এবং ইরানের অভিধানে আত্মসমর্পণ নেই। যুদ্ধবিরতির পর প্রথম ভিডিও বার্তায় খামেনি। তেহরানের তেলে নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত ট্রাম্পের। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। নির্বাচনী তফসিলের পর রাজনৈতিক দলগুলোর সাথে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার আভাস দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবি জানিয়েছেন দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। এ সময় নির্বাহী বিভাগকে দুর্বল করতে আলাদা কোনো কাঠামো করা যাবে না বলে জানান তিনি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। চলতি সপ্তাহে কয়েকটি দলের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়, যেখানে আগামী নির্বাচন ও সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সমমনা দলগুলোর সাথে আলোচনা হয়। যদিও বিএনপি কোনো দলকে কত আসন ছাড়বে সে নিয়ে কিছুই জানা যায়নি। বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে আভাস মেলে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে পারে আসন ভাগাভাগি। নির্বাচনের তফসিল ঘোষণা হবে, নির্বাচনী কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে। আমরা সেই জায়গায় এখনো আসিনি। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে। এর আগে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাথে বিএনপির সৌজন্য সাক্ষাৎ শেষে খসরু বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য ইইউ তহবিল দিতে আগ্রহী। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত স্বস্তি জানান। নির্বাচন অবশ্যই সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে। এটাকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। সুতরাং সেটা বোধহয় করছে অলরেডি। পার্লামেন্টের বেলায়ও তাই, তারা চায় পার্লামেন্টের স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা সচিবালয় থাকবে, যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয়। এদিকে সকালে এক অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে সংস্কার কমিশনে। বলেন, কোনো কাঠামো দাঁড় করিয়ে নির্বাহী বিভাগকে দুর্বল করলে দেশ চালানো কঠিন হবে। এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়। সেটা নির্বাহী বিভাগকে অতীতে একদম স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, শাসক এবং লেজিসলেচারকে, আইনসভাকে তার কাজ করতে দিতে হবে, এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার। সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব বিভাগকে স্বতন্ত্র ও স্বাধীন রাখা জরুরি। সেই সাথে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই, এবং আইনিভাবে যদি এনশিওর করতে পারি, তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে। সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে। এ সময় তিনি বলেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এ বিষয়ে বিএনপি আগে থেকেই একমত।
প্ল্যাটফর্মটার নাম হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে সমঝোতা হয়। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে সরকার। ফেব্রুয়ারির সময় ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দু 2024-এর জাতীয় নির্বাচন ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক প্রেক্ষাপটে উপায় না পেয়ে ডামি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন বলেও আদালতে জানিয়েছেন তিনি। নির্বাচনে অনিয়মের অভিযোগে শেরেবাংলা থানায় মামলায় তাকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাব্বি হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মৌলিক অধিকারের পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদের কে শাসন করবেন তাও নির্বাচিত হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের অধীনে পরপর 3টি নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। প্রশ্ন ওঠে তৎকালীন নির্বাচন কমিশনারদের ভূমিকা নিয়েও। স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার তারা কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করেছে। সবশেষ 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। সে নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ জয় পেলেও ডামি প্রার্থীর সেই নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ ওঠে। 5 আগস্টের পর দীর্ঘ 11 মাস পলাতক থাকা অবস্থায় মগবাজার থেকে গ্রেপ্তার হয় ডামি নির্বাচনের জনখ্যাত সিইসি হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানার মামলায় তাকে তোলা হয় আদালতে। কাঠগড়ায় দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন তিনি। 10 দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন 2024 সালের নির্বাচনে সকাল থেকে বিকেল 3টা অবধি 27.15% ভোট পড়লেও পরবর্তী 1 ঘন্টার মধ্যে কিভাবে 40% ভোট পড়েছে তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে। পরে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন নির্বাচনে অনিয়ম ছাড়াও শেখ হাসিনার সঙ্গে আতাত করে কমিশনের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন তিনি। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। শুনানিতে বিচারক হাবিবুল আউয়ালকে প্রশ্ন করেন নির্বাচনে অনিয়ম হয়েছে কিনা তা তিনি স্বীকার করেন কিনা। এ সময় ডামি নির্বাচন হয়েছে স্বীকার করে সাবেক সিইসি বলেন রাজনৈতিক প্রেক্ষাপটে দিতে হয়েছে, কমিশনারদের কোনো উপায় ছিল না। দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত হয়েছে। সংস্কার না হলে আগামী 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন হবে না। প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের ভাতা বণ্টনে অনিয়ম ও অস্বাভাবিকভাবে তাদের ভাতা বাড়ানো কেন হয়েছিল আদালত হাবিবুল আউয়ালকে প্রশ্ন করলে তিনি তার কোনো সদুত্তর দিতে না পেরে এক পর্যায়ে বলেন আমাকে রিভলভার দিয়ে গুলি করে দিন। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর এর কর্মকর্তাদের বৈঠক চলছে। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রকিবুল রাহাত। রাহাত, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলাপ চলছে এবং ঐক্য পরিষদের কেউ কি এলেন বৈঠকে?
মুক্তি ঐক্য পরিষদের কেউ কিন্তু বৈঠকে আসেনি এবং যেহেতু রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থ উপদেষ্টা যখন বের হবে তারপর মূলত আমরা জানতে পারবো যে বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছিল। তবে আমরা যতটুকু ধারণা করছি তাতে কিন্তু এর আগেই এনবিআর চেয়ারম্যান তিনি বলেছিলেন যে এনবিআর গত মে মাস থেকে যে আন্দোলন চলছে, অর্থাৎ তাদের যে কলম বিরতি চলছে যেটি শুরু হয়েছিল এনবিআরকে 2 ভাগে ভাগ করার পর থেকে, তারপর থেকেই কিন্তু এনবিআর এর বেশ কয়েকজন কর্মকর্তারা তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নাম দিয়ে তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং সেখানে কিন্তু তারা কর্মবিরতি থেকে শুরু করে অন্যান্য নানা কর্মসূচিও পালন করে আসছিলেন এবং তাতে রাজস্ব আদায় বিঘ্ন ঘটছে বলেই কিন্তু এনবিআর এর চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন এবং এরপর সরকারের পক্ষ থেকে সেই ঐক্য পরিষদের সাথে নানানভাবে তাদের সাথে বৈঠক করে কিন্তু বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। তবে ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা দাবি করেন যে এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং সেই সঙ্গে কিন্তু তারা আরও একাধিক দাবি মূলত জানিয়েছিলেন এবং এর মধ্যেই গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়, যে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এনবিআর এর যারা আন্দোলনরত রয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন এনবিআর এর কর্মকর্তারা তাদের সঙ্গে অর্থ উপদেষ্টা একটি বৈঠক করতে চান। তবে এবং সেই বৈঠকে কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে, তবে সেই বৈঠকে ঐক্য পরিষদের কেউই আসেনি। আমরা দেখেছি যে এনবিআর এর যে অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন সেই কর্মকর্তারা তারা বৈঠকে এসেছেন এবং তারা মূলত বৈঠক করছেন। ঐক্য পরিষদ তারা বলছেন যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু যেহেতু তাদেরকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি সেজন্য কিন্তু তারা এই বৈঠকে অংশ নেননি এবং তারা এক দফা যে দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা এখন পর্যন্ত অটল রয়েছে এবং গতকালকে তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছেন শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান পদত্যাগ না করলে শনিবার থেকে তারা লাগাতার ধর্মঘটের দিকে যাবেন এবং সেখানে কমপ্লিট শাটডাউনের কথাও কিন্তু তারা বলেছেন। অর্থাৎ সেক্ষেত্রে ভ্যাট, কাস্টমস এবং অন্যান্য যেসব বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো সবগুলোতেই কিন্তু তারা অচল অবস্থা সৃষ্টি করবে বলে হুমকি দিয়ে রেখেছেন। এর মধ্যে এই বৈঠক চলছে। বৈঠক শেষ হলে হয়তো বা আমি আপনাকে জানাতে পারবো বৈঠকে কোন বিষয়ে আলোচনা হলো। এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। রকিবুল রাহাত আমাদের সাথে যুক্ত ছিলেন সচিবালয় থেকে। দেশের নানা জায়গায় সাংবাদিকদের গ্রেপ্তার উদ্দেশ্য প্রণোদিত নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তিনি বলেন সরকার নয় সাধারণ মানুষের মামলায় 15 সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাদের জামিন নিয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন তিনি। একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম জানান শেখ হাসিনা সরকার যেসব নিয়ন্ত্রণমূলক আইন করেছিল তা এখন আর নেই। বিস্তারিত থাকছে শাহাদাত অবসর প্রতিবেদনে। মধ্যে কিছু কিছু আমাদের বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করেছে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপের। উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা, বেতন ও সমসাময়িক সময়ে মামলা বাণিজ্যের কথা। এ সময় আইন উপদেষ্টা বলেন 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার করেনি, মামলা করেছে সাধারণ মানুষ। সাংবাদিকতার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন গ্রেফতার সাংবাদিকদের জামিনের ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি, বিচার আইন অনুযায়ী চলছে। গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে। আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন মন্তব্য করে প্রেস সচিব বলেন গত 10 মাসে সরকার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমগুলোর যেন মুখ বন্ধ না হয়, তাতে সরকার সফল, কিন্তু কেউ সেদিকে লক্ষ্য না রেখে সরকারের বিরুদ্ধে মিথ্যা ছড়াতে ব্যস্ত। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান,
ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। আমি মনে করি গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের জার্নালিস্টরা যাতে ফ্রি তার মুখ বন্ধ যাতে না হয় সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। একই অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, আসছে নির্বাচন ও কার্যকর পদক্ষেপে গণমাধ্যম বড় ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি। গণমাধ্যমে যে অরাজকতা হয়েছে এবং যেখানে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে এর প্রভাব কিন্তু নির্বাচনে পড়েছে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপারে একটা বিরাট ভূমিকা রেখেছে। গণমাধ্যমে কিন্তু আমাদের যে নির্বাচনের যেসব দোষ ত্রুটি এবং যেখানে পক্ষপাতিত্ব আছে, যেখানে বাড়াবাড়ি আছে এবং কোন রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা গণমাধ্যমকেই পালন করতে হয়। দেশের গণমাধ্যম খাতে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম কমিশনের অধ্যাদেশ 2025 এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 দুটি গুরুত্বপূর্ণ খসড়া অধ্যাদেশ প্রণয়ন করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। যারা এগুলো যে মামলাতে যারা শাহাদাত অপ্র, এখন, ঢাকা। শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এতে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গুলি খাইছে একটা। বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রংপুরের আবু সাইদ। অসীম সাহসী এই যুবককে দেখে এরপর মৃত্যুর মিছিলে যুক্ত হয় হাজারো নাম। চলতি বছরের 13 জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এ মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে। বর্তমানে কারাগারে আছেন পুলিশ কর্মকর্তা, ছাত্রলীগ নেতা সহ 4 জন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। কে গুলি করেছে সেটাও কি আইডেন্টিফাই করেছে এবং আপনাদেরকে পূর্বে বলা হয়েছে কে তাকে গুলি করেছে। 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া দুদকের চাঁদা দাবির ভিডিও ক্লিপ নিয়ে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ব্রিফিংয়ে বলেন, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে 29তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। নাজবুস সাকিবের প্রতিবেদন। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে দুদকের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন। বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন উল্লেখ করে বলেন, একই নম্বরের মাধ্যমে এর আগেও প্রতারণা হয়েছে মর্মে অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়। ঘটনার অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে
ফোন করা হয়েছে, সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরও 4টা প্রতারণার ঘটনা ঘটেছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। জনাব হাসনাত আবদুল্লাহ তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। এদিকে 29তম বিসিএস ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 21 জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এদিন ঋণের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। বন্ধ্যাত্ব ঘোচানোর নামে বিদেশি চিকিৎসক এনে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ফোন দিয়ে আটকে দিয়েছে ঢাকা জেলা প্রশাসক। এখন টিভির প্রতিবেদন প্রকাশের পর বন্ধ করে দেওয়া হয় রাজধানীর ফার্টিলিটি এক্সপো। বিএমডিসির অনুমতি ছাড়াই ভারত ও থাইল্যান্ডের চিকিৎসক দিয়ে এই এক্সপো চালানো হচ্ছিল। মুজাহিদ শুভর প্রতিবেদন। সন্তানের জন্য বাবা মায়ের আকাঙ্ক্ষা চিরায়ত, কিন্তু সে সৌভাগ্য সবার হয় না। দেশে বন্ধ্যাত্বের যন্ত্রণা বহন করে এমন লাখ লাখ রোগী আছে। রোগীর তুলনায় দেশে ইনফার্টিলিটির বিশেষায়িত সেন্টার আছে গোটা 20। বন্ধ্যাত্বের যন্ত্রণা থেকে বাঁচতে সামর্থ্যবানদের অনেকেই বিদেশেও চিকিৎসা নেন। বাবা মা না হতে পারা অসংখ্য মানুষ একটু আশার আলো পেলেই ছুটে যান এখানে সেখানে। সেই আগ্রহকে পুঁজি করে সক্রিয় হয়ে ওঠে বেশ কিছু চক্র। ঢাকা ফার্টিলিটি এক্সপো নাম দিয়ে একটি পক্ষ বিদেশি চিকিৎসক নিয়ে এসে দেশের টাকা বাইরে নিয়ে যাবার চেষ্টা করে। ভারতের ভিসা জটিলতায় রোগীরা যেতে না পারায় এবার ভারতের পাশাপাশি থাইল্যান্ডের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরাও এসেছেন দেশে। ভাই আমার কথাটা বুঝুন। হ্যাঁ ঠিক আছে, আমি একটা সলিউশন চাচ্ছি। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বিনামূল্যে চেন্নাইয়ের ডাক্তার দেখাতে পেরে খুশি, তবে চিকিৎসা নেবার জন্য যেতে হবে ভারতে। এজন্যই আগ্রহীদের পাসপোর্টের কপিও জমা দিতে বলেছেন। না না, আমাদের কোনো ভিজিট টিজিট লাগে নাই। আমরা আছি কক্সবাজার থেকে, তো এরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে আইবিএফ করতে হবে। পাসপোর্টের ফটোকপি যদি এদেরকে দিই তাহলে এরা প্রসেসিং করে আমাদেরকে ওইখানে নেওয়ার একটা ব্যবস্থা করে দেবে। চেন্নাইতে চিকিৎসা নিয়ে সফল হওয়া একজন জানালেন 2018 সালেই 8 লাখ টাকা খরচ করে সেবা নিয়েছেন তিনি। অনেকেই খোঁজ নিতে এসেছেন, কেউ বা ভারতে যাবার পুরো প্রক্রিয়া জানতে এসেছেন। ডাক্তার অরুণ স্যার, উনি এখন মূল দায়িত্বে আছেন। ইনি হচ্ছে চন্দ্রলেখা ম্যাম, স্যারের মা, আর অরুণ স্যার ওয়াইফ মণিপ্রিয়া ম্যাডাম। এই তিনজনই খুবই সাকসেসফুল। আমার একটা ফ্রেন্ডের মুখে, আমার এই ফ্রেন্ড ওনাকে দেখে চেন্নাইয়ে দেখে এসে তার বেবি কনসেপ্ট করছিল। অ্যাকচুয়ালি আমার ছোটো ভাইয়ের প্রবলেম ফার্টিলিটির, এই জন্য আমি এখানে দেখতে আসছি যে আসলে এখানে কি মেলা হচ্ছে নাকি পেশেন্ট দেখছে। কি দেখলেন? এখন দেখলাম যে না, ডাক্তার পেশেন্ট দেখতেছে। এখন হয়তো আমি কালকে আমার ভাই মুখে পাঠাবো আর কি। তবে হতাশার খবর হলো আয়োজক বা বিদেশি চিকিৎসকদের কেউই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কোনো অনুমতি নেয়নি। গত ডিসেম্বরেও বিনা অনুমতিতে 3000 রোগী দেখে গেছেন বিদেশি চিকিৎসকরা। আয়োজকদের দাবি, চিকিৎসকরা শুধু পরামর্শ দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন না। তাদের কাছে অনুমতি নিতে হবে বিদেশি কোনো ডাক্তার যদি আসে। আমাদের যেখান থেকে পারমিশন মূলত নিতে হয় একটা মেলা করার জন্য, মিনিস্ট্রি অফ কমার্স থেকে সেই পারমিশন আমাদের আছে। এটা হচ্ছে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস, এটা এখানে কোনো রোগী দেখছে না। এখন টিভিতে প্রচারিত সংবাদের ভিত্তিতে ঢাকা সিভিল সার্জন সরেজমিনে যেয়ে এক্সপো বন্ধের নির্দেশ দিয়েছেন। শুধু বন্ধ্যাত্ব নয়, এক্সপোর নামে মাঝে মাঝেই বিদেশি চিকিৎসকরা এসে রোগী ধরে নিয়ে যায় বিদেশে। এই প্রথমবার সোচ্চার হতে দেখা গেল বিএমডিসিকে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। তেহরানে থাকা 26 প্রবাসী বাংলাদেশি পাকিস্তানি সীমানায় পৌঁছেছেন, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করছে চীন, এমন খবরকে ভিত্তিহীন দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসিভুক্ত দেশগুলো রাজি বলেও জানান তিনি।
রকিবুল রাহাতের প্রতিবেদন। গেল 21শে জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান, চীন 3 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। এই বিষয়ে বেইজিং ও ইসলামাবাদের প্রকাশিত সরকারি বিবৃতি অনুসারে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয় ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন খবরের সত্যতা নাকচ করে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, কোনো জোট হয়নি। 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এছাড়াও তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সহযোগী সংস্থা ওআইসির আয়োজনে পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এ নিয়ে সর্বসম্মত ওআইসিভুক্ত দেশগুলো। মিটিংয়ের সাইডলাইন একটা মিটিং যেটা হয়েছে সেটা হলো শুধুমাত্র রোহিঙ্গাদেরকে নিয়ে। কন্ট্যাক্ট গ্রুপ যেটা আছে 4 জন মন্ত্রী, তার মধ্যে তার প্রধান হচ্ছেন গ্যাম্বিয়ার যিনি আমাদু সাহেব আছেন। তো ওইটা তো একই কথা, মোটামুটি সবাই সমর্থন ব্যক্ত করেছে। সবাই চায় যে সমস্যার সমাধান হোক এবং তাদের রিপেট্রিয়েশন যাতে হয়, ওইটাই যে একমাত্র সমস্যা, এটাও সমাধান, এটাও সবাই স্বীকার করে। ইরান ইসরায়েল যুদ্ধে আটকে পড়া 26 প্রবাসী বাংলাদেশি পাকিস্তান সীমান্তে পৌঁছাবেন। সেখান থেকে তাদের দেশে ফেরানো হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রকিবুল রাহাত, এখন ঢাকা। খুলনায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় এসআই সুকান্তকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রাতে নিজ কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ছাত্র জনতা। একই দাবিতে গতকাল কার্যালয়ের প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। পতিত আওয়ামী সরকারের দোষর উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন ছাত্র জনতা। জুলাই গণঅভ্যুত্থানের সময় এসআই সুকান্ত খুলনার সদর থানায় কর্মরত ছিলেন। পরে তাকে আলমডাঙ্গা থানায় বদলি করা হয়। শুরু হলো এইচএসসি ও সম্মানের পরীক্ষা। অংশ নিয়েছে 11 শিক্ষা বোর্ডের 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12.5 লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রগুলোতে করোনা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। দেশে একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা আক্রান্তের হার বাড়ছে। এমন সময়ে শুরু হলো 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাড়তি সতর্কতা হিসেবে কেন্দ্রে মাস্ক পরে প্রবেশ করছে বেশিরভাগ পরীক্ষার্থী। যারা নিয়ে আসেনি তাদেরকে মাস্ক দিচ্ছে কেন্দ্র থেকেই। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারও। এ দৃশ্য রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্রের। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে আসতে নিত্য ভোগান্তি যানজট পোহাতে হয়েছে অনেককেই। অনেক জ্যামের মধ্যে ছিলাম, ওইখানে আর কি আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়েছি, রিস্কার থেকে পড়ে গেছি আর কি। টেকনিক্যাল থেকে আসতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে। আমরা আস্তে আস্তে বাচ্চা ঢুকতে ঢুকতে 10টা 2 ঢুকছে। শুধু আমার বাচ্চার কথা না, আরো সব বাচ্চাদের দেখলাম যে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে। তারপর অনেক বাচ্চা পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরেও ঢুকছে। এবছর সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2,997টি কেন্দ্রে 12,51,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যেখানে ছাত্রের চেয়ে 15,000-এর বেশি ছাত্রী রয়েছে। তবে গত বছরের চেয়ে এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে। পরীক্ষার প্রথম দিন ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ডেঙ্গু ও করোনা সামলে সব পরীক্ষা যেন নেওয়া যায়, সেজন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে।
এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে। প্রশ্নফাঁস যেন না হয় সেজন্য বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। পরীক্ষার ফলাফল দ্রুত দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব। এদিকে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়েছেন পরীক্ষার্থীরা। অনেক ভালো ছিল, পরীক্ষা অনেক ভালো হয়েছে, সহজ হয়েছে প্রশ্ন। এমসিকিউ সাইডটা একটু কঠিন হয়েছিল তুলনামূলক, রিটেনটা অনেক ইজি, এমসিকিউটা একটু হার্ড আসছে আর কি। সবই লিখে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এইচএসসি ও সমমানের এই যে পরীক্ষা, তা প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শিক্ষার্থীরা বলছে তারা যেন শেষ দিন পর্যন্ত নির্বিঘ্নেই সব পরীক্ষা দিতে পারে, যেখানে করোনা কিংবা ডেঙ্গুর কোনো বাধা থাকবে না। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের দাবি করেছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির পর প্রথমবার রাশীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে এই কথা বলেন তিনি। একই সঙ্গে ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রকেও চপেটাঘাত করেন এই নেতা। এদিকে খামেনির এই কথার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। জোহানা ভুঁইয়ার প্রতিবেদন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রধান নির্দেশদাতা ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের শুরু থেকেই তার অবস্থান নিয়েছিল নানা গুঞ্জন, এমনকি তার বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বুধবার দেখা দিলেন ইরানের এই শীর্ষ নেতা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। টেলিভিশনে প্রচারিত ওই ভাষণের শুরুতেই শত্রুপক্ষকে ঘায়েল করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান জয়ী হয়েছে বলে দাবি করেন তিনি। সে সময় দৃঢ় কণ্ঠে খামেনি বলেন, ইরানের অভিধানে আত্মসমর্পণ বলে কিছু নেই। যুদ্ধের মাধ্যমে ইহুদি শাসনের পরাজয় হয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন ৮৬ বছর বয়সী এই নেতা। আমেরিকা در منطقه و علیه اونها هر وقت مقتضی دانست اقدام بکنه این حادثه کوچکی نیست، حادثه بزرگی است. در آینده هم این حادثه ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো কিছু অর্জন করতে পারেনি বলেও ভাষণে উল্লেখ করেন আয়াতুল্লাহ আলী খামেনি, কারণ এতে তাদের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি। قابل تکرار است در صورتی که تعرضی صورت بگیره هزینه دشمن هزینه متعرض قطعاً। এদিকে খামেনির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ওয়াশিংটন। এ নিয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে এক বিবৃতিতে খামেনি আরও বলেন, ভবিষ্যতে ইরানে যদি কেউ হাত বাড়ায় তার পরিণতি হবে ভয়াবহ। জাহানারা ভুঁইয়া, এখন, বিশ্ব। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সামিটে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ইরানের পুনর্গঠনের উদ্দেশ্যে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কথা বলেন ট্রাম্প। তবে এ বিষয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। এর একদিন আগে চীনকে ইরানের কাছ থেকে তেল কেনার বিষয়ে পরামর্শ দেন ট্রাম্প। চীনের সঙ্গে ইরানের তেল বাণিজ্যের মধ্যে দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। টেস্ট মর্যাদার রজত জয়ন্তীতে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে এই লক্ষ্যে ১০০ স্কুল মাঠে সিনথেটিক পিচ দেওয়ার অঙ্গীকার করেন ক্রীড়া উপদেষ্টা। ফারহান হাসানের প্রতিবেদন। ২৬ জুন দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক একদিন। ২০০০ সালের এই দিনেই ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে ১০ম সদস্য হিসেবে যোগ দেয় টিম বাংলাদেশ। ঐতিহাসিক এই দিনটির ২৫ বছর পূর্তিতে প্রথম টেস্ট দলের সদস্য ও সাবেক ক্রিকেটার ও কর্মকর্তাদের নিয়ে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। এতে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের তুলে আনতে ১০০ স্কুলে সিনথেটিক পিচ বসানোর অঙ্গীকার করলেন ক্রীড়া উপদেষ্টা। কেন্দ্রীকরণের যে উদ্যোগ বা যে কথা আমরা বলছি সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা একদম পাড়াগাঁয়ের কিংবা অলিতে গলিতে ক্রিকেট খেলা কোনো একজন
বাচ্চাকেও আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবো। স্কুল ক্রিকেট, অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে, আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবির সহায়তা নিয়ে 100টা স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব। টেস্টে হাঁটি হাঁটি পাপা করে 25 বছর পাড়ি দিল অভিজাত এই ফরম্যাটে নিজেদের উন্নতির সুযোগ দেখছেন বিসিবি প্রধান। দায়িত্ব নেওয়ার পরপরই শুরু করেছেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের কাজ, আর এ লক্ষ্যে এখন থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার বিসিবি সভাপতির। 4টা রিজনে আমরা 4টা ছোট্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন। তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা এখনও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি। আমরা শুরু করলাম এই 2025 সালে, এবং 25 সালের পর থেকে আমরা 26 বা 27 সালের মধ্যে আমরা আশা করব যে আমাদের যে 4টা বড় বড় রিজন থাকবে সেই রিজন থেকে তাদের আন্ডার-19 টিম, আন্ডার-17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের সবগুলো এজ গ্রুপ টিম প্লাস ইমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো। 25 বছরের পথ চলায় পেরোতে হয়েছে বেশ কিছু চড়াই উতরায়, এসেছে বহু ব্যক্তিগত অর্জন, তবে তেমন একটা নেই দলগত অর্জন। ক্রিকেটের আদিম ফরম্যাটে তাই বাংলাদেশের পথ চলা মসৃণ করার প্রত্যয় নতুন বিসিবি প্রধানের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে যেতে হবে বহুদূর। আগের 25 বছরের প্রাপ্তিকে সঙ্গী করে আগামী দিনগুলোতেও সাফল্যের প্রত্যাশা দেশের সকল ক্রিকেট প্রেমীদের। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনী তফসিলের পর আসন ভাগাভাগির আলোচনার আভাস আমির খসরুর, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহালের দাবি সালাউদ্দিনের। সাবেক সিইসি হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড। শুনানিতে ডামি নির্বাচনের কথা স্বীকার করে বললেন উপায় ছিল না। সাধারণ মানুষের মামলাতে গ্রেপ্তার 15 সাংবাদিক, দাবি আইন উপদেষ্টার। সরকারের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তির অভিযোগ। বন্ধ্যাত্ব ঘোচানোর নামে বিদেশি চিকিৎসক এনে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার ফন্দি। এখন টিভির প্রতিবেদনে বন্ধ ফার্টিলিটি এক্সপো। এবং ইরানের অভিধানে আত্মসমর্পণ নেই, যুদ্ধবিরতির পর প্রথম ভিডিও বার্তায় খামেনি। তেহরানের তেলে নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত ট্রাম্পের। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/এখন.